হয় সেগুলোর ব্যবহার কিন্তু পরস্মৈপদীর মতোই, শুধু আত্মনেপদী যখন কর্মবাচ্যে ব্যবহৃত হয় তখন কর্মবাচ্যের বাক্যের নিয়মটা আপনারা নিশ্চয়ই জানেন যে যেটা কর্ম সেটা কর্তা হয়ে যায়, আর যেটা কর্তা সেটাই তৃতীয়া বিভক্তি হয়। আর ক্রিয়াটা যেহেতু কর্মবাচ্যের বাক্যে হচ্ছে কর্মপ্রধান, তাই আমাদের ক্রিয়াটা হচ্ছে কর্মকে ফলো করে। কর্তৃবাচ্যের বাক্যের ক্ষেত্রে তো কর্তাকে ফলো করতো, আর এখানে হচ্ছে কর্মকে ফলো করে। আমি সেভ ধাতু রূপটা আপনাদেরকে পাঠিয়েছি গ্রুপে, আপনারা দেখলে হয়তো আপনাদের মনে পড়তে পারে। আর আত্মনেপদী ধাতু নিয়ে আলোচনা হবে আজকের ক্লাসে, কারণ আজকে সবগুলোই কর্মবাচ্যের, মানে বেশিরভাগ হচ্ছে কর্মবাচ্যের প্রয়োগ। আচ্ছা, তো আমরা 7 নম্বর থেকে শুরু করছি। দেখুন 7 থেকে 10 হচ্ছে আমাদের কর্মবাচ্যের প্রয়োগ। উপরে দেখুন কর্মণি লেখা আছে, আর 11, 12 এগুলো কর্তৃবাচ্য। তো আমরা 7 থেকে শুরু করি। 7 হচ্ছে এতক্ষণ কর্তৃবাচ্য ছিল, এখন 7 নম্বর হচ্ছে কর্মবাচ্যের বাক্য। কর্মবাচ্যের নিয়মটা কি? আমাদের কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, আর কর্মটা হচ্ছে কর্তা হয়ে প্রথমা বিভক্তির প্রয়োগ হয়। ক্রিয়াটা কর্ম অনুসারে হয়। কর্ম যদি এই পুংলিঙ্গ হয়, প্রথমা বিভক্তি হয়, ক্ষেত্রে হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে ক্রিয়াটা প্রয়োগ হয়। যেমন দেখুন আমরা 1 নম্বর যে কর্তৃবাচ্যের বাক্যটা ছিল সেটা কিভাবে লিখতাম? রামঃ লিখন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রম। এই বাক্যটাকে যদি আমরা কর্মবাচ্যে করতে যাই, প্রথম নিয়ম কি? আমাদের কর্মটা কর্তা হয়ে যাবে। কর্তায় প্রথমা বিভক্তি হয়, তাই কর্মেও প্রথমা বিভক্তি হবে। তো রামঃ লিখতি মন্ত্রম, মন্ত্রম শব্দটা দ্বিতীয়া এক আছে, এটার থেকে প্রথমায় চলে যাবে, মানে প্রথমা এক বচন হয়ে যাবে। তো মন্ত্র শব্দটা তো অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তো এটা প্রথমা এক বচনে নিলে কি হবে? নর শব্দের মতো মন্ত্রঃ, মন্ত্রঃ। এবার ক্রিয়াটা আমাদের কর্ম অনুসারে, মন্ত্র অবশ্যই আছে। তো আমাদের লট লকারের প্রথম পুরুষের এক বচনের রূপটা হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। লিক ধাতু তো পরস্মৈপদী, কিন্তু কর্মবাচ্যে সর্বদা পরস্মৈপদী হোক আত্মনেপদী হোক আমাদের আত্মনেপদীর রূপটাই প্রয়োগ করতে হবে। তো যেহেতু লিক ধাতুটা পরস্মৈপদী ধাতু, আমাদের সেটা আত্মনেপদীতে পরিবর্তন করতে হলে একটা ইয় যোগ করতে হবে। লিক যোগ ইয়, লিখ্য। এরপর আত্মনেপদীর রূপটা প্রয়োগ করতে হবে। তো আপনি দেখুন সেভ ধাতুর প্রথম পুরুষের এক বচনে লট লকারে রূপটা হয় মানে সেবতে, তারপর লিখ্য, লিখ্য, এটা কি হবে? লিখ্যতে, মন্ত্রঃ লিখ্যতে। এবার আমাদের কর্তাটা তৃতীয়া প্রাপ্তি হবে, তৃতীয়া বিভক্তিতে চলে যাবে। তো আমাদের কর্তা আছে প্রথম পুরুষের এক বচন, প্রথমা এক বচনে, এটাকে তৃতীয় এক বচনে নিয়ে যেতে হলে দেখুন নর শব্দে কি আছে? নরেণ। তাহলে রাম শব্দে কি হবে? রামেণ। নরেণ থেকে রামেণ হয়ে গেল। তো আগের মতোই আমাদের বর্তমানে কর্তা হচ্ছে কর্ম, মানে কর্মটা কর্তা হয়ে গেছে, কর্তৃবাচ্য কর্তৃকারক প্রাপ্তি হয়েছে কর্মের, তার মানে বর্তমানে এই বাক্যে কর্তা হচ্ছে মন্ত্রঃ। তো আমাদের কি ছিল সংস্কৃত যন্ত্রের? যে আমাদের কর্তাটা স্থির রাখতে হবে, ক্রিয়া কর্তা যেহেতু স্থির, ক্রিয়াও স্থির থাকবে। আর যেই আগের বাক্যে ছিল কর্ম, কর্মটাকে হচ্ছে পরিবর্তন করতে হবে বচন অনুসারে, কিন্তু এই বাক্যে আমাদের যেই কর্তাটা কর্মপ্রাপ্তি হয়েছে, তৃতীয়া বিভক্তি হয়েছে, সেই কর্তাটাকে পরিবর্তন করতে হবে, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। তাহলে তৃতীয়ায় আছে, তৃতীয় এক বচনে নরেণ নরাভ্যাম নরৈহি, তাহলে কি হবে? রামেণ রামাভ্যাম রামৈহি, মন্ত্রঃ লিখ্যতে
রামেণ মন্ত্রः লিখ্যতে রামাভ্যাম মন্ত্রः লিখ্যতে রামৈঃ। এরপর 2 নম্বরে কি করতে হবে, কর্তাটা মানে বর্তমান কর্তা যেটা পূর্বে কর্ম ছিল সেটা একবচনে ছিল, এবার দ্বিবচনে নিয়ে আমাদের বাক্যগুলো গঠন করতে হবে। মন্ত্রः ছিল, এবার দ্বিবচনে কি হয়ে যাবে, নরৌ এর মতো মন্ত্রৌ, নরৌ এর মতো মন্ত্রৌ। যেহেতু কর্তা পরিবর্তন হলো, বর্তমান বাক্যের কর্তা পরিবর্তন হলো, তাহলে আমাদের ক্রিয়াটাও পরিবর্তন হয়ে যাবে। আপনি দেখুন কর্তা চলে গেছে হচ্ছে দ্বিতীয়া একবচনে, সরি প্রথমা দ্বিবচনে। তো আমাদের যেই সেভ ধাতুর রূপটা আছে এটা দ্বিবচনে, লটলকারে প্রথমা দ্বিবচনের রূপটা কি হয় দেখুন, সেবেতে, সেবেতে। তার লিখ ধাতুর রূপটা কি হবে, ওই আগের মতো একটা ইও আসবে, লিখ যুগ ইও, লিখ্য। আর এবার সেভ ধাতুর অনুরূপ রূপ হবে সেবেতের মতো লিখ্যতে, মন্ত্রৌ লিখ্যতে। এবার আগের মতো রামেণ রামাভ্যাম রামৈঃ, মন্ত্রৌ লিখ্যতে রামেণ মন্ত্রৌ লিখ্যতে রামাভ্যাম মন্ত্রৌ লিখ্যতে রামৈঃ। একটু কি বোঝা গেছে? একটু যদি বোঝা যায় আমার বহুবচনটা আপনারা বলবেন। এই নিয়ে কারোর অসুবিধা আছে? দিদি এখনো ক্লিয়ার হয়নি সম্পূর্ণ। মানে এইখানে যে মানে রাম, লিখতি এবং মন্ত্র এই তিনটা শব্দ দিয়ে আমি যখন মানে কর্মবাচ্য করতেছি তখন আমার মানে মঞ্চ মানে কর্ম যেটা আছে সেটার উপর ভিত্তি করে আমি হচ্ছে মানে ক্রিয়া পরিবর্তন করব, ব্যাপারটা এরকম নাকি? হ্যাঁ দেখুন, আপনার বুঝতে সুবিধা হবে যদি আমরা ইংরেজির সাথে একটু কম্পেয়ার করি। আমরা পড়েছি না অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস পড়েছি তো। তো অ্যাক্টিভ ভয়েসে কর্তা প্রধান থাকতো, সাবজেক্টটা প্রধান থাকতো, আর প্যাসিভ ভয়েসে যেটা অবজেক্ট সেটা কর্তা হয়ে যেত, সাবজেক্ট হয়ে যেত। এটা কিন্তু অনুরূপ। হ্যাঁ অরিজিৎ বলো, কিছু বলছো? না না, আচ্ছা ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখুন বাংলা যদি করি, রামঃ লিখতি মন্ত্রম, এটা অর্থ কি, রাম মন্ত্র লিখছে বা লিখে। আর মন্ত্রঃ লিখ্যতে রামেণ, এই ক্ষেত্রে এটার অর্থ কি, রামের দ্বারা মন্ত্র লেখা হয়, রামের দ্বারা মন্ত্রটি লেখা হয়। এই ক্ষেত্রে আমাদের যে অবজেক্টটা ছিল, কর্মটা ছিল, সেটা প্রধান হিসেবে ব্যবহৃত হয়। মানে একই বাক্য ভিন্নভাবে বলছি আমরা। পার্থক্যটা এটাই যে যখন আগের বাক্যটা ছিল কর্তৃবাচ্য ছিল, তখন আমাদের যেই সাবজেক্ট ছিল, মানে এটা আমরা ঘুরিয়ে বলছিলাম না, দ্বারা দিয়া কর্তৃক এসব প্রয়োগ করে কারোর উপর নির্ভর করে বলছিলাম না। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেই কর্মটা আছে সেটা কর্তা হয়ে যায়, সেটা প্রধান হয়ে যায়। এই জন্যই কিন্তু এই বাক্যের নাম কর্মবাচ্য। তো কর্মে হচ্ছে প্রথমা বিভক্তির প্রয়োগ করতে হয়। আর যেহেতু কর্ম প্রধান, যে প্রধান সবাই তো তাকেই ফলো করে, কর্ম যেহেতু প্রধান আমাদের ক্রিয়াটা কর্মকে হচ্ছে ফলো করবে। এটাই যে কর্ম যদি প্রথম পুরুষে থাকে, এক বচনে থাকে, সেই ক্ষেত্রে ক্রিয়াও প্রথম পুরুষের এক বচনের রূপ হবে, উত্তম পুরুষে থাকলে উত্তম পুরুষের রূপ হবে। এটাই হচ্ছে কর্মবাচ্যের সাথে পার্থক্য। আর আরেকটা বিষয় যে কর্তৃবাচ্যে পরস্মৈপদী রূপ হতো, আর কর্মবাচ্যে পরস্মৈপদী হোক আত্মনিপদী হোক সব কিছুরই আত্মনিপদী রূপ হবে, জোর করে হলেও বানাতে হবে। যেমন লিখ ধাতু, এটা কিন্তু পরস্মৈ, লিখতি লিখতে হয় লিখন্তি, এরকম রূপ পড়েছি আমরা। কিন্তু আত্মনিপদী করতে গেলে একটা ইও এনে একে আগে আত্মনিপদী ধাতু বানাতে হবে, তারপর ওই তে আতে অন্তে প্রয়োগ করতে হবে, লিখ্যতে লিখ্যতে লিখ্যন্তে, এরকম। এই আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন। কর্ম তাহলে প্রথমে কোনো বাধ্যবাধকতা আছে নাকি আমরা যেভাবে বলি শুধুমাত্র রূপটা চেঞ্জ করে দিলে? বুঝতে পারিনি, আরেকবার বলুন।
মানে এখানে যেমন মন্ত্র বা কর্মটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তো মন্ত্র এটা কি আমরা প্রথমে বলবো নাকি আচ্ছা, শুধুমাত্র রূপটা চেঞ্জ করে দিলেই হচ্ছে? এখানে হচ্ছে আপনি যেভাবেই বলেন বাক্যের কোনো ভুল নেই, কিন্তু এই সংস্কৃত যন্ত্রের ক্ষেত্রে যেগুলো স্থির থাকে সেগুলো আগে লিখলে আপনার নিজের সুবিধা হবে। যেমন মন্ত্রঃ লিখ্যতে, এই জায়গাটা কিন্তু প্রথম 3টা বাক্যের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনটা কি হচ্ছে, রামেণ রামাভ্যাম রামৈহি, মানে যেটা আগে কর্তা ছিল এখন তৃতীয়া বিভক্তি প্রাপ্ত হয়েছে, সেটা আমাদের পরিবর্তন হচ্ছে। তাহলে যেটা পরিবর্তন হচ্ছে না সেটা আমরা শুরুতে রেখে যেটা পরিবর্তন হচ্ছে সেটা পরে লিখলে আপনার নিজের সুবিধা হবে। আপনি এক লাইনেই, মানে যখন পরীক্ষায় আসবে তখন তো আলাদা আলাদা লাইনে লিখতে হবে বা আলাদাভাবে করতে হবে, কিন্তু যখন আপনি লিখবেন নিজের প্র্যাকটিসের জন্য, মন্ত্রঃ লিখ্যতে লিখে রামেণও, তারপর একটা স্ল্যাশ দিয়ে রামাভ্যাম, একটা স্ল্যাশ দিয়ে রামৈহি লিখে ফেলতে পারলেন, এটা আপনারই টাইম সেভ হবে। ঠিক আছে? যদি এইখানে একটু মানে করার যে অংশটা এইটা যদি আমরা মানে আগে যেভাবে আমরা করছিলাম যে রাম ও লিখতি মন্ত্রম মন্ত্র বা মন্ত্রান এরকম যেটা বলছিলাম, মানে এইখানে কি দ্বিতীয় বিভক্তি হবে না? না, কর্তৃবাচ্যের ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি, সরি, কর্মবাচ্যের ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি হয় না, কর্তাটা তৃতীয়া প্রাপ্ত হয়, তৃতীয়া বিভক্তি হয়। আমরা যখন বাংলা করি তাহলে বাক্যটার অর্থ কী দাঁড়ায়, আমরা যদি ঘুরিয়ে বলতে চাই, কারোর উপর নির্ভর করে বলতে চাই যে রামের দ্বারা কাজটি করা হয়েছে, তো দ্বারা আসছে, দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তির হচ্ছে ইয়ে করে, প্রতিনিধিত্ব করে। তো এখানে তৃতীয়া হবে, কর্তায় তৃতীয়া বিভক্তির প্রয়োগ হয়, দ্বিতীয়াটা হবে না। বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, অরুণ বাবু কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম যে আসলে আমরা আত্মনেপদীর যে রূপ সেগুলো কিন্তু আমাদের ক্লাসে করানো হয়নি, ফলে আমরা ওইটা একবারে কিছুই জানি না। আপনাদের আমরা কি যেটা কর্মবাচ্য, এর বাইরে কিছু করি না। কর্মবাচ্যের মানে যেই বাক্যগুলো সেগুলো করানো হয়নি, মানে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, না, ভাববাচ্য? কর্মবাচ্যটা আসলে স্যার মানে শুরু করেছিলেন একদিনকে, মানে ক্লাসের শেষের দিকে, তারপরে পরের দিন আবার ওটা করানোর কথা ছিল, তার পরের দিনে ক্লাসটা নিতে পারেননি কোনো কারণে। ঠিক আছে, তো তারপরে সংস্কৃত যন্ত্র স্টার্ট হয়ে গেছে, যার জন্য ওই আমরা ওটা পড়িনি, ওই পোর্শনটাই আমরা পড়িনি। আর আত্মনেপদী তো পড়িনি, মানে ওটা আমরা কিছুই পড়িনি ওটা। আচ্ছা, তাহলে একটু স্যারকে মনে করিয়ে দিতে হবে যে স্যার এটা একটু মানে বাদ পড়ে গেছে। হ্যাঁ, কারণ স্যার এটা শুরু করেছিলেন, স্যার এটা একদিনকে আমাদের মানে মেইন যে ট্রান্সলেশন গুলো হলো ওইটার পরে স্যার আমাদের ওই যে বইটা আমরা ফলো করি ওই বইটা থেকে বললেন যে এত পাতায় গিয়ে এটা করে একটুখানি আমরা করলাম। তখন স্যার বললেন ঠিক আছে পরের দিনকে ওটা ভালো করে বুঝিয়ে দেবো, সময় চলে শেষ হয়ে যাচ্ছিল, তো যার জন্য ওই দিনকে আর হয়নি। কিন্তু তারপরের দিনের ক্লাসটা স্যার নিতে পারেননি বলে ওইটা পেন্ডিংই রয়ে গেছে, ওটা হয়নি আমাদের। আচ্ছা, তো স্যারকে বলতে হবে একটু ডিটেলস পড়িয়ে দিতে। তবে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে সাধারণ ধারণা এটাই যে কর্তাটা কর্মটা কর্তা হয়ে যায়, ওই বাক্যে প্রধান হয়ে যায়, তো প্রধান। না, সেটা বুঝতে পেরেছি, সেটা তো আমাদের যখনই প্যাসিভ ভয়েসে যাবো তো আমরা বাংলা ইংরেজিতে একই রকম ভাবেই করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন তো? কারণ হ্যাঁ হ্যাঁ, আজকের এটা ক্লাসে প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে, সেটাতে বোঝার অসুবিধা নেই। আমাদের আজকের ক্লাসে ওই অতটুকু ধাতুর উপরেই জানলেই অসুবিধা হচ্ছে। চলবে। ওই সেভ ধাতুর না রূপটা না, দেখুন, গ্রুপে পাঠিয়েছি। আজকের ক্লাসে আমাদের তো লট লকারি লাগছে, তো এটাই হ্যাঁ, হ্যাঁ। যথেষ্ট, সেভ ধাতুর রূপটাই যথেষ্ট। আচ্ছা, না, অ্যাকচুয়ালি এই যে যেটা আপনি শেয়ার করেছেন ওটার ভেতরে এটা আছে, লিক ধাতুটা দেওয়াই আছে। হ্যাঁ হ্যাঁ আছে, উপরে দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেওয়া আছে বলে সেটা ওটা আমি দেখে বুঝতে পারছি যে এটা এই রূপ হবে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, সেটা অসুবিধা কিছু না। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যেই দুটো বাক্য, অর্থাৎ 6টি বাক্য, দুটো ভাবে 6টি যেই বাক্য, সেগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে 3 নম্বর বহুবচনের রূপটা আপনারা বলবেন। দুটো নিয়ে প্রশ্ন আছে বহুবচনটা কোনো? হ্যাঁ, বহুবচনটা বলতে পারবো। তাহলে বলুন শুনি। এটা হবে শুধু রামেণতে গিয়ে চেঞ্জ হবে ওটা, মানে সরি, রামেণ না, এখানে তো এটা জিনিসটাই আলাদা। এটা আমরা পড়ছি হচ্ছে
হ্যাঁ রামই তো পড়ছি আমরা, ঠিকই। তাহলে এটা হচ্ছে মন্ত্রঃ লিখ্যতে রামৈ। আচ্ছা একটু মন্ত্রঃ লিখ্যতে নয়, বহুবচনে লিখ্যন্তে হবে, তে আতে অন্তে, সেবতে সেবেতে সেবন্তে। ও ও হ্যাঁ হ্যাঁ, এটা তো রামেরই হবে না? ঠিক ঠিক ঠিক। হুম হুম। এই হ্যাঁ, এইটাও আর একটা কনফিউশন, যেটা আমরা কর্তার উপর বেস করে করছি, তার মানে তো এটা তো হচ্ছে না কর্তার উপর বেস করে। না, এটাও যেহেতু এই বাক্যে কর্মপ্রধান, তাই কর্মের উপর বেস করে হবে। হ্যাঁ, এই জিনিসটাও আমরা জানি না। এটা আমি তো ওই মন্ত্রটা দেখে বললাম, কিন্তু সেটা তো কারেক্ট না। তার মানে আমার রামের কিং বচনটা আছে, তার উপরে এটা আসবে। না, রামের বচন নয়, মন্ত্রের উপরই বেস করবে। আপনি কি এক বচন বলছিলেন, মন্ত্রঃ লিখ্যতে বলছিলেন? আমি বললাম মন্ত্রঃ লিখ্যতে রামৈ। রামৈহি না, আমি ওটা নয়, আমি বহু বচনটা রামৈহি। বলতে বলছিলাম যে বহু বচনটা করলে তো মন্ত্র না, না সরি, মন্ত্রৈহি লিখ্যন্তে। মন্ত্রৈহি নয়, প্রথমা বিভক্তি হবে না, মন্ত্রাহা। ওহ সরি, আমি সব ভুলিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রাহ লিখ্যন্তে রামেণ, মন্ত্রাহ লিখ্যন্তে রামাভ্যম, মন্ত্রাহ লিখ্যন্তে রামৈহি। হ্যাঁ, রামৈহি। রামৈহি। একদম ঠিক আছে। অরিজিৎ কিছু বলবে? দিদি, আমার দুইটা কোশ্চেন ছিল, যে এখানে মন্ত্রটাকে কি আমরা কর্মটাকে কর্তা হিসেবে প্রয়োগ করবো? হ্যাঁ, কর্মটা কর্তা হয়ে যাবে। আর আগের যে কর্তাটা ব্যবহার করতাম সেটাতে কেন তৃতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে ওটা বুঝতে পারি না। এটা নিয়ম যে তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। আর তুমি যদি মানে কিভাবে হবে? আচ্ছা দেখো, আমাদের যেই কর্মবাচ্যের উদ্দেশ্যটা কি, আমরা বাচ্য জিনিসটা কি একটু অল্প করে বলি। বাচ্য হচ্ছে একই বাক্য আমরা এক একভাবে বলতে পারার যেই দক্ষতা বা বলা, সেটাই কিন্তু বাচ্য। তুমি ভয়েস পড়েছো কিনা আমি জানি না, তো হ্যাঁ পড়েছো, তাহলে তো তোমার বোঝার কথা। প্যাসিভ ভয়েস যখন পড়েছো তখন কি হতো, অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, আমি ভাত খাই, সরাসরি বলছি। কিন্তু আমি যখন প্যাসিভ ভয়েসে বলতাম তখন কি হতো, আমার দ্বারা ভাত খাওয়া হয়। ভাত খাওয়া হচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখো একটা দ্বারা চলে আসছে না, তো দ্বারা দিয়া কর্তৃক, দ্বারাটা কার সাথে যুক্ত হচ্ছে, আমার সাথে। যে কর্তা ছিল, হ্যাঁ কর্তা ছিল, তার সাথে দ্বারা যুক্ত হচ্ছে। তো তার মানে আমার যেই কর্তাটা তার তৃতীয়া প্রাপ্ত হচ্ছে, আমরা বুঝতে পারছি। তো যখন সংস্কৃত হবে তখনও কিন্তু আমাদের কর্তাটা তৃতীয়া প্রাপ্তি হবে, এটা নিয়ম। বাক্যটা যখন আমরা গঠন করি অর্থ অনুসারে তৃতীয়া বিভক্তিই যুক্ত করতে হয়, কারণ তখন কর্তাটা দ্বারা কি বোঝায়, যে কর্তার দ্বারা এই কাজটা করা হচ্ছে। ঠিক আছে, বাক্যের ধরনটাই ওরকম, তাই তৃতীয়া বিভক্তির আসছে। মানে কেন আসছে এটা কোনো প্রশ্ন নয়, এটাই নিয়ম, এভাবেই করতে হয়। না, আমি প্রশ্ন ছিল যে কিভাবে আসছে। এই যে আমরা যখন, তুমি অর্থবোধ করলে বুঝতে পারবে কিভাবে আসছে। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর প্রশ্ন। না দুইটা তো মন্ত্র আর আগের কর্তা। বুঝতে পারিনি। দুইটা কোশ্চেন হয়ে গেছে তো, ওই মন্ত্রটা কর্তা অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? নয়তো আমরা 8-এ যাই। না, এগোতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তবতুতে আসি। না, 8 নম্বরে আছে, তবতু পরে আছে, কারণ তবতুটা হচ্ছে আমাদের কর্তৃবাচ্যের প্রয়োগ। তবতু এই দুটোকে কিন্তু একসাথে বলা হয় নিষ্ঠা প্রত্যয়। আপনারা পড়েছেন তবতু প্রত্যয়? তবতু পড়েছেন? হ্যাঁ, তো এটা লিঙ্গভেদে ভিন্ন হয় রূপটা। তো পুংলিঙ্গের ক্ষেত্রে কীরকম রূপ হয়, কার মতো রূপ হয় ত প্রত্যয়?
মনে আছে? পুংলিঙ্গের ক্ষেত্রে রূপটা কার মতো হয়? নরর মতো হয়, ভুলে গেলে চলবে না তো। আর মানে প্রথম তটা যুক্ত হয়, লিক ধাতুর সাথে ত প্রত্যয়ের শুধুমাত্র তয় হসন্তটা যুক্ত হয়, সরি তটা যুক্ত হয়, তখন তারপর হচ্ছে আমাদের নর শব্দের মতো রূপটা হয়, ঠিক আছে? লিকযুক্ত একটা ইকারের আগম হয়, লিখিত হয়ে যায়, তারপর নর শব্দের মতো রূপটা হয়, নারাহ নারৌ নারাহা। এরপর ক্লিবলিঙ্গে কার মতো রূপ হয় বলুন তো? তাহলে তো ফলের মতো হবে। আর স্ত্রীলিঙ্গে? লতা। একদম ঠিক। তো আমাদের এই লাইনটা আছে হচ্ছে পুংলিঙ্গের ক্ষেত্রে। আর ত প্রত্যয়টা হচ্ছে আমাদের সাধারণত এই যেই কর্মবাচ্যের বাক্য তাতেই কিন্তু প্রয়োগ হয়। তার মানে এই ক্ষেত্রে আমাদের কর্তাটা তৃতীয়া বিভক্তি প্রাপ্ত হবে, কর্মটা হচ্ছে প্রথমা বিভক্তি প্রাপ্ত হবে। আর যেহেতু কর্মটা প্রধান, তাই আমরা কর্মটা প্রথমেই রাখবো। তাহলে বাক্যটা কিরকম হবে বলুন তো? কে বলতে পারবেন একটু? হ্যাঁ বলুন। মন্ত্রঃ লিখিতঃ হবে, তাহলে যেহেতু হ্যাঁ, প্রথম পুরুষ একবচন। মন্ত্রঃ লিখিতঃ রামেণ। আচ্ছা, এই ক্ষেত্রে ত প্রত্যয়ের ক্ষেত্রে একটা অস্তি প্রয়োগ করা উচিত, মানে করলে ভালো হয়, ঠিক আছে? না করলেও অসুবিধা নেই, না করলেও ঠিক আছে, কিন্তু করলে ভালো লাগে আর কি। কিরকম বাক্যটা? হ্যাঁ, লিখিতঃ অস্তি রামেণ, এরকম। মন্ত্রঃ লিখিতঃ অস্তি রামেণ। আচ্ছা, লিখিত ওই মানে এরপরে ভার্বটার পরেই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর বলুন দ্বিবচনে। দ্বিবচনে হবে মন্ত্রৌ। না, আগে মন্ত্রঃ দিয়ে তিনটা বাক্য শেষ করি। আচ্ছা 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 আচ্ছা। মন্ত্রঃ লিখিতঃ অস্তি রামেণ। মন্ত্রঃ লিখিতয়া অস্তি রামাভ্যাম। মন্ত্রঃ লিখিতः অস্তি রামৈঃ। তারপরে হচ্ছে মন্ত্রৌ লিখিতৌ রামেণ। মন্ত্র অস ধাতুটা বাদ চলে গেল না? অস্তি ছিল এক বচনে, দ্বিবচনে কি হবে? এটা ভুলে গেছি, এখন মনে হচ্ছে স্তহ। এটাও প্রথম পর্বে আছে। স্তহ 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 সন্তি। বলুন। তাহলে এটা হচ্ছে হ্যাঁ, মন্ত্রঃ লিখিতৌ স্তহ রামেণ। আচ্ছা, মন্ত্রঃ নয়, মন্ত্রৌ দ্বিবচন বলছি আমরা। মন্ত্রৌ, হ্যাঁ, মন্ত্রৌ লিখিতৌ স্তহ রামেণ। মন্ত্রৌ লিখিতৌ সন্তি রামেণ। সন্তি নয়, আমরা দ্বিবচনই বলছি, স্তহ। মন্ত্রৌ লিখিতৌ স্তহ রামেণ। মন্ত্রাः লিখিতাः সন্তি রামেণ। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর এটা দিয়ে তিনটা বাক্য হবে। হ্যাঁ, তারপরে তো এবার এই ওই তো রামেণ রামাভ্যাম রামৈঃ একই থাকবে আগের অংশ, জাস্ট ওই কর্ম যেটা কর্তা ছিল কর্মপ্রাপ্তি হয়েছে সেটা পরিবর্তন হবে। হ্যাঁ, তার মানে আমাদের পরেরটা আসবে হচ্ছে মন্ত্রঃ লিখিতঃ রামেণ, ওটা তো হলো। তাহলে মন্ত্রঃ লিখিতঃ রামাভ্যাম। হ্যাঁ, সন্তিটা বাদ দিবেন না, সন্তিটাও বলুন, তাহলে অসধাতুটা প্র্যাকটিস হবে। মন্ত্রঃ লিখিতঃ অস্তি, না অস্তি তো হবে না, এটা তো তাহলে হ্যাঁ, লিখিতঃ অস্তি রামাভ্যাম। মন্ত্রৌ লিখিতৌ স্তহ না, এটা কিছু ভুলেই যাচ্ছে আমার। আচ্ছা, রামাভ্যাম তো একদম বললাম। আপনাকে শুরুতে হচ্ছে মন্ত্রহ দিয়েই তিনটা বাক্য করতে হবে। আপনি শুধু সেটা করলাম।
হ্যাঁ, তারপর মন্ত্র ধরে লিখিত আচ্ছা, স্তহ, হ্যাঁ। এটা দিয়ে তিনটা মন্ত্র বাক্য। হ্যাঁ, মন্ত্র আহ, লিখতে রামেনা। আচ্ছা, লিখিয়াতে নয়, এটা তো ত প্রত্যয় না, প্রয়োগ হচ্ছে। তো ভীষণ ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন। মন্ত্র মন্ত্র লিখিত স্তহ রামেনা। হুম মন্ত্র লিখিত স্তহ রামাভ্যাম। হুম মন্ত্র লিখিত স্তহ রামৈ। রামৈহি। আচ্ছা, রামৈহি। রামৈহি। আর তারপরে হচ্ছে মন্ত্রাহা মন্ত্রাহা লিখিত্বাহা লিখিত্বা নয়, লিখিতাহা লিখিতাহা। লিখিতাহা মন্ত্রাহা লিখিতাহা সন্তি রামেণ। মন্ত্রাহা লিখিতাহা স্তাহ রামাভ্যাম। মন্ত্রাহা লিখিতাহা সন্তি রামৈ। রামৈহি। রামৈহি। এটা বারবার এই জিনিসটা কিছুই ঠিক হয় না। রামৈহি। আচ্ছা, রামৈহি। হ্যাঁ, ঠিক আছে, রামৈহি। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে এই 9টা বাক্য নিয়ে? দিদি আমি একবার বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলো। মন্ত্রः লিখিতः अस्ति रामेण। मन्त्रः लिखितः अस्ति रामाभ्यां। मन्त्रः लिखितः अस्ति रामैः। मन्त्रो लिखितो स्तः रामेण। मन्त्रो लिखितो स्तः रामाभ्यां। मन्त्रो लिखितो स्तः रामैः। मन्त्रः लिखितः सन्ति रामेण। मन्त्रः लिखितः सन्ति रामाभ्यां। मन्त्रः लिखितः सन्ति रामैः। একদম ঠিক আছে, ভালো হয়েছে। এবার আমরা আচ্ছা 8 নম্বর ঘর নিয়ে আর কারোর কোনো অসুবিধা আছে? না, এটা বোঝা গেল। আচ্ছা, এবার আমরা পরের যেটা আছে 9 নম্বর সেটাই যাচ্ছি। এটা হচ্ছে কি কৃত্তীয় প্রত্যয়। কৃত্তীয় প্রত্যয়টা কি জিনিস? 5টা প্রত্যয় আছে যেগুলো হচ্ছে কৃত্য প্রত্যয়ের আন্ডারে পড়ে। এগুলো কি কি? তব্য, অনীয়, নিয়ত, ইয়ত, কিয়প। এই 5টা প্রত্যয় হচ্ছে কৃত্য প্রত্যয়ের আন্ডারে আছে। এর মধ্যে আমরা সাধারণত তব্য আর অনীয়টাই পড়ি, আর বাকিগুলো হচ্ছে আমাদের খুব একটা প্রয়োজন হয় না বা আমরা প্রয়োগ করি না। তো তব্য আর অনীয়, তব্য মানে কর্তব্য বোঝাতে আর কি। যেই জিনিসটা তব্য অনীয় দুটোই হচ্ছে একটা জিনিস হচ্ছে উচিত বা করতে হবে, করাটা প্রয়োজন, এরকম বোঝাতে হচ্ছে এই কৃত্য প্রত্যয়গুলো প্রয়োগ হয়। যেমন আমরা বাংলায় বলি না কর্তব্য, এটা তোমার কর্তব্য, এটা তোমার করণীয়। তো ঠিক তেমনই এই সংস্কৃতেও তব্য আর অনীয় এই দুটো ঔচিত্য অর্থে হচ্ছে প্রয়োগ হয়। তো এখানে আমরা অনীয় প্রত্যয়টার কৃত্য প্রত্যয়ের মধ্যে অনীয় প্রত্যয়টার প্রয়োগটা শিখব। তো এটা সাধারণত হচ্ছে কর্মবাচ্যেই ব্যবহৃত হয়, কর্মবাচ্য এবং ভাববাচ্যে ব্যবহৃত হয়। তো এটার কীরকম হয় আমরা জানি। প্রত্যয় প্রয়োগের নিয়মটা কি? প্রত্যয়ের একটা নির্দিষ্ট অংশ ধাতুটার সাথে যুক্ত হয়, তারপর সেটা বাক্যে প্রয়োগ হয়। তো এইটার নিয়ম হচ্ছে অনিয়য়ের নিয়টা যোগ হয়, অবাজ্যে নিয়টা যোগ হয়। নিয়টা যুক্ত হয় কীরকম হয় এটা? যেমন লিখ যোগ অনীয় লেখনীয়, দৃশ যুগ অনীয় দর্শনীয়, তারপর ক্ষণ যুগ অনীয় খননীয়, এরকম। 1 মিনিট। আচ্ছা,
তো তারপর হচ্ছে কর্তৃবাচ্যে পুংলিঙ্গের ক্ষেত্রে নরশব্দের মতো রূপ প্রয়োগ হয়, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে লতার মতো রূপ হয়, আর ক্লীবলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে ফলের মতো রূপ হয়। ঠিক আছে, প্রথম নিয়টা যুক্ত হয়, তারপর নর, লতা আর ফলের মতো রূপ হয়। যেমন লেখনীয়ঃ, লেখনীয়ৌ, লেখনীয়াঃ, এরকম। তারপর তাহলে নিয় প্রত্যয়টা কি আমরা এই সমগ্র ব্যাকরণ কৌমুদীতে পাবো? হ্যাঁ, অনিয় প্রত্যয়টা পাবেন। কৃত্য প্রত্যয় বলে একটা ভাগ আছে, শুরুর দিকেই পাবেন। যেই কৃত প্রকরণের যে দ্বিতীয় পৃষ্ঠা সেটাতেই পাবেন। আমার সাথে আপনাদের পেজ মিলবে না, সেজন্য পৃষ্ঠাটা বলছি না, আপনারা বের করলেই পেয়ে যাবেন শুরুতে। আচ্ছা, তো তাহলে এটার প্রয়োগটা কীরকম হবে? আগের মতোই, যেহেতু এটা কর্মবাচ্যে প্রয়োগ হয়, তো কর্মে প্রথমা হবে, কর্তায় তৃতীয়া হবে, আর যেই প্রত্যয়ান্ত ধাতুটা সেটা এই নরশব্দের মতো রূপ হবে। এই তাহলে কীরকম হবে বাক্যটা বলুন তো? এটা হবে, প্রথমটা তো এরকম দাঁড়াবে যে মন্ত্রঃ লেখনীয় রামেণ। হ্যাঁ, লেখনীয়ঃ নরহর মতো, মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ। মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ, কারেক্ট। তারপরে হচ্ছে মন্ত্র, না মন্ত্র গেলে চলবে না, মন্ত্র দিয়ে তিনটা শেষ আচ্ছা করে প্রথম একই রাখুন, সরি, হ্যাঁ প্রথম একই রাখুন। মন্ত্রঃ লেখনীয়ঃ রামাভ্যাম, মন্ত্রঃ বলুন। দিদি, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। যে কৃত্তীয় প্রত্যয়ের যে রূপটা, মানে লেখনীয়, নিয়ম লেখনীয়, কিসের মতো, মানে কিসের মতো রূপ হচ্ছে? নর শব্দের মতো, নরহ, নরৌ, নরাহা, এটা হচ্ছে পুংলিঙ্গে। ঠিক আছে, কিন্তু তাহলে লেখনীয়াহা হতো না? হ্যাঁ, লেখনীয়াহা এক বচনে, দ্বিবচনে লেখনীয়ৌ, বহু বচনে লেখনীয়াহা। বিসর্গটা তো শুনিনি মনে হয়। হ্যাঁ, এটা হয়তো মিস করে গেছো বা নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। ঠিক আছে, বলুন। অরুণবাবু মনে হয় বলছেন। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় প্রত্যয়টা কি ল্যাব প্রত্যয়ের মতো? মানে ল্যাব প্রত্যয় যেমন ইয়ে যুক্ত হয়, কিন্তু উপসর্গও যুক্ত হবে। না না, কৃত্য প্রত্যয়ে ইয় যুক্ত হচ্ছে না। কৃত্য প্রত্যয় হচ্ছে 5টা আছে, তব্য, অনিয়, নিয়ত, ইয়ত, আর আরেকটা হচ্ছে কিয়প। তো এর মধ্যে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অনিয় প্রত্যয়। তো হ্যাঁ, অনিয়য়ে নিয়টা যুক্ত হয়, নিয়, নয় দীর্ঘইকার ইয়, এটা যুক্ত হয়। ঠিক আছে, যেমন লিখ ধাতুর সাথে অনিয় যুক্ত হয় লেখনীয়, দর্শনীয়, তারপর খননীয়, এরকম। তো তারপর এই প্রত্যয়টা প্রয়োগ করার পর এটা কর্তা অনুসারে, বা যদি কর্মবাচ্য হয় তাহলে কর্ম অনুসারে, কর্মের লিঙ্গ অনুসারে রূপ হয়। কর্ম যদি হচ্ছে নরশব্দ হয় বা পুংলিঙ্গের হয়, সেক্ষেত্রে নরশব্দের অনুরূপ রূপ হয়। স্ত্রীলিঙ্গের হলে লতার মতো রূপ হয়, আর ক্লীবলিঙ্গের হলে হচ্ছে ফলের মতো রূপ হয়। ঠিক আছে দিদি, এটা কি শুধু লিখ ধাতুর সময় এই কাজ যুক্ত হয়ে যাবে যে, মানে অন্য কোনো ধাতু দর্শনীয়, লিখ যোগ অনিয় সমান লেখনীয়, মানে লেখনীয় হয়ে যাচ্ছে লেখ। আচ্ছা, লিখ ধাতুটা একটু ভিন্ন, ওটা কখনো কখনো একার চলে আসে শুধু, মানে এরকম আরো কিছু ধাতু আছে, বাকিগুলো দেখো একই রকম থাকছে, এটাই এক্সেপশনাল আর কি। ঠিক আছে, অরুণ বাবু আপনি বলছিলেন, বলুন। হ্যাঁ, আরেকবার তাহলে প্রথম থেকেই বলি এটা। হ্যাঁ, মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ, মন্ত্রঃ লেখনীয়ঃ রামাভ্যাম, মন্ত্রঃ লেখনীয়ঃ রামৈহি। আচ্ছা, রামও ঐহি নয়, তাহলে ওইটা আলাদা হয়ে গেল। মই, রামৈহি,
আচ্ছা রামৈহি, সরি রামৈহি, রামৈহি, আচ্ছা হুম। রামৈহি। আচ্ছা তারপরে হচ্ছে মন্ত্রৌ লিখিতৌ না, রামেনা। লিখিত কেন, লেখনীয় এতে রূপ প্রয়োগ হবে, তাহলে লেখনীয়। আচ্ছা লেখনীয়, সরি সরি, মন্ত্রৌ লেখনীয়ৌ রামেণ, মন্ত্রৌ লেখনীয়ৌ রামাভ্যাম, মন্ত্রৌ লেখনীয়ৌ রামৈহি। হুম, এবারে কি ঠিক বললাম? হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে মন্ত্রাহা লেখনীয়াহা রামেণ, মন্ত্রাহা লেখনীয়াহা রামাভ্যাম, মন্ত্রাহা লেখনীয়াহা রামৈহি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি ওই অস্থাতুর রূপটা ব্যবহার করতে পারেন, আর না করলেও অসুবিধা এখানে করা নেই, যাবে। উজ্জ্ব থাকলেও অসুবিধা নেই। আচ্ছা এটা তো দিদি এখানে হ্যাঁ, এখানে ক্লিয়ার দিদি আচ্ছা একজন একজন করে, চিত্তরঞ্জন বাবু মনে হয় বলছিলেন। হ্যাঁ, দিদি এখানে যে ক্রিয়া পরিবর্তনটা এটা কি লট লক করে এখানে ক্রিয়া হচ্ছে অজধাতু, এটা উজ্জ্বল রাখলেও অসুবিধা নেই। অজধাতু অস্তিস্তঃ সন্তি, এই বললাম না, এটা উজ্জ্ব থাকলেও মানে বি ভার্ব, আমরা যখন বি ভার্বের মানে বাংলায় অনুবাদ করতে যাই, সেটা কিন্তু আমরা বলি না আমি হই সৃষ্টি বা আমি হই ছাত্র, এভাবে বলি না, আমি ছাত্র বলি, হইটা উজ্জ্ব থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অজধাতুটা উজ্জ্ব রাখতে পারি। মূলত বাক্যটা এরকম আর কি, যে মন্ত্রঃ লেখনীয়ঃ অস্তি রামেণ, আর যে লেখনীয়টা আছে এটা কিন্তু আমাদের বিশেষণ হয়ে যাচ্ছে, প্রত্যয়যুক্ত হয়ে বিশেষণ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের কর্ম অনুসারে রূপ হচ্ছে। আমরা বিশেষণ নিয়ম পড়েছি না, যে বিশেষ্যতে যাকে নির্ভর করবে বা যাকে বিশেষায়িত করবে, সেটা যেই বিভক্তি বচন লিঙ্গের প্রয়োগ হবে, আমাদের বিশেষণে সেই বিভক্তি বচন এবং লিঙ্গের প্রয়োগ করতে হবে। তো আমরা যখন লিক ধাতুতে অনীয় প্রত্যয় যুক্ত করছি, সেটা বিশেষণ হয়ে যাচ্ছে। আর কার বিশেষণ হচ্ছে? কর্মবাচ্য, কর্মের বিশেষণ হচ্ছে, তাই কর্ম অনুসারে রূপটা হচ্ছে। আর এই বাক্যে আমাদের ক্রিয়া হচ্ছে অজধাতু, বি ভার্ব। বুঝতে পেরেছেন? তাহলে বারটা এখানে উজ্জ্বল আছে। দিদি এখানে লেখনীয় কি এক বচন, দ্বিবচন এবং বহু বচনে মানে একই থাকতেছে নাকি পরিবর্তন হচ্ছে? এটা হচ্ছে আমাদের বিশেষণ। তো আমাদের কর্তাটা মানে বর্তমান কর্তা, যেটা পূর্বে কর্ম ছিল, মন্ত্র, এটা যখন এক বচনে থাকছে সেটা তখন লেখনীয় থাকছে। যখন এটা মন্ত্রও হয়ে যাচ্ছে, দ্বিবচনে চলে যাচ্ছে, তখন নর শব্দের মতো নরও হয়ে যাচ্ছে, লেখনীয়। ঠিক আছে, আবার যখন মন্ত্রটা বহু বচনে চলে যাচ্ছে, আমাদের এই লেখনীয়ও বহু বচনে চলে যাচ্ছে, লেখনীয়াহা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ কারণ এটা বিশেষণ সেই হিসেবে পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। এটা ভার্ব হিসেবে নয়, ভার্বটা উজ্জ্ব আছে, হ্যাঁ, ভার্বটা ভার্বটা বিভাগ। উজ্জ্ব আছে। আপনারা চাইলে বলতেও পারেন, বললে অসুবিধা নেই, উজ্জ্বও রাখতে না পারেন। এটা ভালো, না না আগেরটাও তাই ছিল না, মানে ত এর ত প্রত্যয়ও তাই ছিল। হ্যাঁ, ত প্রত্যয়, পরবর্তী প্রত্যয়গুলোও সেম, এই সত্রী সানজ এগুলোতেও হচ্ছে আপনি চাইলে উজ্জ্ব রাখতে পারেন অথবা বলতেও পারেন। আচ্ছা দিদি, হ্যাঁ, এখানে বাদল মানে ব্যবহার করতেই হবে অস্থাতু কোনটা, মানে তপ্রত্যয় কি না না না, ত প্রত্যয় তো উজ্জ্ব রাখা যাবে না, এটারই প্রয়োগ ওটাই তো main শিখছি জিনিস। আমরা চাইলে না, ত ভার্বটা উজ্জ্ব রাখতে পারবো। তপ্রত্যয়ের ক্ষেত্রে অস্ধাতুটা কি উচ্চ রাখা যাবে ওটা? হ্যাঁ 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 হ্যাঁ, ত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা অস্ধাতু উজ্জ্ব রাখতে পারবো। এমনিতে অস্ধাতু মানে ব্যবহার করতে হবে, এটা কোথায় ব্যবহার করতে হবে, মানে করতেই হবে? এটা মানে ওরকম বাধ্য, তুমি কি বাক্য বলছো সেটার উপর নির্ভর করছে। যে যখন এটা হচ্ছে এই সাহায্যকারী ভার্ব হিসেবে মানে ক্রিয়া হিসেবে ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ তখন হচ্ছে আমাদের
উচ্চ রাখলেও চলবে। ঠিক আছে? এই রুল মানে কিছু যদি আপনার হচ্ছে একটা করে নিয়মের একটা বাক্য লিখে দেওয়া হতো তাহলে পরবর্তীতে মনে রাখতে সুবিধা হতো, কিন্তু পরে এগুলো ভুলে যাবো কেন বুঝতেছি না, অনেকগুলো রুলস একসাথে এখানে। আচ্ছা, এটা কিন্তু লেখার কোনো সিস্টেম নেই, মানে এটা মৌখিক বিষয়। এই সংস্কৃত যন্ত্র এটা মুখে মুখেই আপনার মনে রাখতে হবে। আপনি যখন ভুলে যাবেন, আমি তো রেকর্ডিং করছি, রেকর্ডিংটা চালু করে আবার শুনে নেবেন, কারণ এই বিষয়টা কিন্তু লিখে প্র্যাকটিস করার নয়, এটা মুখে বলে প্র্যাকটিস করার বিষয়। আর যেগুলো হচ্ছে বলছি নিয়ম, যে কর্মবাচ্যে কর্তাটা প্রথমা হয়ে যাচ্ছে, তারপর কর্মটা প্রথমা হয়ে যাচ্ছে, কর্তাটা হচ্ছে তৃতীয়া হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে আপনি টুকে রাখুন। খাতা নিয়ে বসেছেন নিশ্চয়ই, ওখানে একটু একটু করে যে 10 নম্বর ঘরে এই নিয়মটা হচ্ছে, এভাবে নিজের মতো করে একটু লিখে রাখুন, কারণ এটা লিখে দেওয়া যাবে না, এটা মুখেই শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 9 নম্বর ঘর নিয়ে আর কারোর কোনো কনফিউশন আছে? না। ঠিক আছে, এবার আমরা 10 নম্বর ঘরে যাই। 10 নম্বর ঘরে কি আছে? সানচ প্রত্যয়। সত্রী সানচ এই দুটো হচ্ছে মানে প্রয়োগটা একই রকম। এদের কাজটা কি? আপনারা সত্রী সানচ পড়েছেন? না না, এগুলো পড়িনি। না না, এটা আমরা প্রত্যয় যেটুকু পড়েছি প্রথম এতে, প্রথম সমাসে ওটাই, তারপরে আমরা ওই ল্যাব কৃত্যে তুমুন আচ্ছা, বুঝতে এখানে পেরেছি, এসে তপ্রত্যয়টা। বুঝতে পেরেছি। তাহলে সত্রী সানুজটা একটু সংক্ষেপে বলি। এটা হচ্ছে আমাদের চলমান কোনো একটা কাজ, সেটা বোঝাতে আমাদের সত্রী বা সানুজ প্রত্যয় ব্যবহৃত হয়। চলমান বলতে কন্টিনিউয়াস টেন্স বোঝাতে। তো এটার প্রয়োগটা কীরকম হয়? আমরা সত্রী প্রত্যয় যখন ব্যবহার করি তখন আমাদের যেই ক্রিয়া, মূল যেই ক্রিয়া যেটাতে আমরা সত্রী প্রত্যয়টা যুক্ত করছি, সেটা তয় হসন্ত চলে আসে। লিখত, পশ্যত, তারপর রক্ষত, সৃজত, মানে এটা খুব বেসিক ধারণা দিচ্ছি, ডিটেলসে গেলে আরও অনেক কিছুই আছে। হচ্ছে তখন এটা কীরকম হয়ে যায়? সত্রী প্রত্যয় প্রয়োগ করলে তয় হসন্ত চলে আসে পুংলিঙ্গের ক্ষেত্রে, আর রূপটা হয় হচ্ছে আমাদের ধাবত শব্দের মতো। পুংলিঙ্গের রূপটা হয় ধাবত শব্দের মতো। এবার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে একটা দীর্ঘইকার চলে এসে নদী শব্দের মতো রূপ হয়ে যায়, আর প্রয়োগটা হয় হচ্ছে নদী শব্দের মতো। আর ক্লিবলিঙ্গের ক্ষেত্রে গচ্ছত শব্দের মতো রূপ হয়, গচ্ছত। তাহলে পুংলিঙ্গে কি হচ্ছে? ধাবত, স্ত্রীলিঙ্গে নদী, ক্লিবলিঙ্গে গচ্ছতের মতো হচ্ছে সত্রী প্রত্যয়ের ক্ষেত্রে। আর এর অর্থবোধটা কীরকম হয়? আমরা সাধারণত তো বর্তমানকাল, সমগ্র বর্তমানকাল বোঝাতে লট লকার ব্যবহার করি, কিন্তু কন্টিনিউয়াস টেন্সটা বোঝাতে আমরা চাইলে সত্রী প্রত্যয়টা ব্যবহার করতে পারি, মানে এটা আলাদাভাবে আছে। তো লট লকার ব্যবহার করলে অসুবিধা নেই, তবে চাইলে সত্রী প্রত্যয়টাও ব্যবহার করতে পারি। আর সানুজ সত্রী আরেকবার বলবেন কোনটা? এই জায়গাটা বলবেন? এই যে না ওই যে যেখানে আপনার সত্রী প্রত্যয়ে আমরা স্ত্রীলিঙ্গে মানে নদীর মতো রূপ ব্যবহার করছি, কেন? কারণটা কি? আচ্ছা, যখন মানে বাকিগুলোতে তো আমরা করছিলাম নরমাল, না নর আর ফল আর লতা, বাট বাকি এইটাতে এসে চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে আমরা যখন সত্রী প্রত্যয়টা যুক্ত করি তখন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে একটা ইকারের আগমন হয়, দীর্ঘ ইকারের। তো দীর্ঘ ইকারের যখন আগম হয় তখন নদীর মতো রূপটা হয়ে যায়। যেমন ধাবত, এর সাথে যদি আমরা ইকার যুক্ত করি ধাবতী, ঠিক আছে? তো ওটা রূপটা হয়ে যায় নদীর মতো। তো নদীর মতো যখন হয়ে যায়, আমাদের প্রয়োগের সময় আমার নদীর অনুরূপ শব্দরূপ হয়।
আর ক্লিবলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে আলাদা করে কিছু আসে না, এটা মানে তয় হসন্তই থাকে, তখন এটা ক্লিবলিঙ্গের গচ্ছদ শব্দের অনুরূপ রূপ হয়। এই তার মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গেতে কোনো চেঞ্জ নেই, একই জিনিস হবে। একই জিনিস হয়, গচ্ছতের ক্ষেত্রে রূপটা একটু আলাদা হয় আর কি। উপরে দাঁড়ান আমি দেখাই রূপটা। এই এখানে ভগবত, জগৎ আর নদী, জগৎ শব্দের রূপ গচ্ছদ শব্দেরই রূপের মতো। তো দেখুন রূপটা কীরকম হচ্ছে, লিখাত, লিখন্তি, লিখন্তি, একটা দীর্ঘইকার একটা রস্যইকার। আর পুংলিঙ্গের ক্ষেত্রে ভগবত শব্দের রূপটা কীরকম হচ্ছে, লিখাত, লিখন্তৌ, লিখন্তঃ। ভগবত শব্দের রূপটা আর কি, ওটা ধাবতের মতো। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, শব্দ রূপে পার্থক্য। আচ্ছা, আর সানুজ প্রত্যয়টার ক্ষেত্রে কি হয়, সত্রী প্রত্যয়টা হচ্ছে আমাদের কর্তৃবাচ্যের বাক্যে, বা কর্তৃবাচ্যের বাক্যে যখন আমরা চলমান বর্তমান কাল ব্যবহার করি তখন সত্রী প্রত্যয়ের প্রয়োগ হয়। আর যখন কর্মবাচ্যের বাক্য থাকে তখন আমাদের সত্রী না ব্যবহার করে সানুজ ব্যবহার করতে হয়। তো সানুজের ক্ষেত্রে একটা মান আগম হয়, ক্রিয়ার সাথে একটা মান যুক্ত হয়, আর একটা ইয় এর আগম ঘটে, লিখ যুগ ইয়, লিখ্য, তারপর মানটা যুক্ত হয়, লিখ্যমান, লিখ্যমান, দৃশ্যমান, তারপর আর কি হয়, রক্ষ্যমান, এরকম। তো সানুজ প্রত্যয় যুক্ত হয়ে তো এই রূপটা ধারণ করলো। তারপর প্রয়োগের সময় আগের মতো নর, লতা আর ফল এদের মতো রূপ হয় আমাদের অনুসারে, কর্ম অনুসারে। যেহেতু কর্মবাচ্যে প্রয়োগ হচ্ছে, কর্ম যদি পুংলিঙ্গ হয় নর, ক্লিবলিঙ্গ হলে ফল, আর যদি স্ত্রীলিঙ্গ হয় সেই ক্ষেত্রে হচ্ছে লতার মতো প্রয়োগ হয়। এটা সানুজ প্রত্যয়। এটা হচ্ছে একটা বেসিক। আচ্ছা দিদি, হ্যাঁ বলো। কর্তৃবাচ্যে সানুজ প্রত্যয় হবে আর কর্মবাচ্যে কর্মবাচ্যে ভুল বলেছ, কর্তৃবাচ্যে সত্রী প্রত্যয় হবে, কর্মবাচ্যে সানুজ প্রত্যয় হবে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু প্রয়োগটা দেখি। এই 10 নম্বর ঘর করছি আমরা। তো এটা সানুজ প্রত্যয়ের প্রয়োগ আছে। তো সানুজ প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের কর্মবাচ্যেই মূলত প্রয়োগটা হয়। তো আগের মতো কর্তায় হচ্ছে কর্মে হচ্ছে প্রথমা বিভক্তি আর কর্তায় তৃতীয়া বিভক্তি, মাঝখানে এই অজ ধাতু চাইলে ব্যবহার করতে পারেন অথবা উজ্জ্বও রাখতে পারেন। আর যেই ক্রিয়াটা আছে প্রত্যয়ান্ত ক্রিয়া, সেটা কর্ম অনুসারে রূপ হবে নর, লতা বা হচ্ছে ফলের মতো। তাহলে বলুন এটা কে বলতে পারবেন? অরুণ বাবু বাদে। আমি চেষ্টা করবো। হ্যাঁ বলো। না আমি বলতেও চাইছিলাম না এবারে, বলো বলো অরিজিৎ বলো। মন্ত্রঃ লিখ্যমানঃ নরেণ। আচ্ছা, তুমি একটা কাজ করো, অজ ধাতুটা ব্যবহার করো, অজ ধাতুটা ব্যবহার করলে প্র্যাকটিস হবে। বলো। মন্ত্রঃ লিখ্যমানঃ अस्ति রামেণ। মন্ত্রঃ লিখ্যমানঃ अस्ति রামভ্যম। মন্ত্রঃ লিখ্যমানঃ अस्ति রামাইঃ। মন্ত্রৌ লিখ্যমানৌ স্তঃ রামেণ। মন্ত্রৌ লিখ্যমানৌ স্তঃ রামভ্যম। মন্ত্রৌ লিখ্যমানৌ স্তঃ রামাইঃ। মন্ত্রঃ লিখ্যমানঃ সন্তি রামেণ। মন্ত্রঃ লিখ্যমানঃ সন্তি রামভ্যম। মন্ত্রঃ লিখ্যমানঃ সন্তি রামাইঃ। একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে 10 নম্বর ঘর নিয়ে কারোর কোনো অসুবিধা আছে সানুজ প্রত্যয়টা নিয়ে? না, বুঝতে পেরেছি। বাকিরা চিত্তরঞ্জন বাবু, তারপর আর কে আছেন, কৃষ্ণদয়াল বাবু? বুঝতে পারছি।
ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা কি আছে দেখুন, শত্রী প্রত্যয়। এটা তো একসাথে বলে গেলাম। শত্রী প্রত্যয়ের ক্ষেত্রে তয় হসন্ত চলে আসে একটা। তো যেহেতু আমাদের এই ঘরটা নর শব্দের মতো পুংলিঙ্গে আছে, তো আমাদের রূপটা হবে কার মতো? ধাবত বা ভগবত শব্দের মতো। আর এখানে দেখুন, হ্যাঁ ছিল হ্যাঁ কি যে বলছি? এটাও কি বিশেষণ হিসেবে ব্যবহার করতেছে? কোনটা? লিখ্য মা না এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বিশেষ্য নয়, বিশেষণ। প্রত্যয়টা আচ্ছা, যুক্ত তার মানে হয়ে হচ্ছে বিশেষণ হয়ে যাচ্ছে। দিবস বুঝতে পারছি। আগেরটার মতোই। হ্যাঁ হ্যাঁ, আগেরটার মতোই, জাস্ট এখানে প্রয়োগটা হচ্ছে সানজ প্রত্যয়, আর আগের ছিল হচ্ছে কৃত্য প্রত্যয়। তার মানে হচ্ছে দ্বিবচনে লিখিও মান, এটা লিখিও মান এইভাবে হবে। হ্যাঁ, লিখ্য মানও, আর বহুবচনে লিখ্য মানাহা। হ্যাঁ ঠিক আছে। আর শত্রী প্রত্যয়ের ক্ষেত্রে এখানে যেহেতু নর শব্দ মানে অকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপটা চলছে, তো আমাদের এই রূপটা হবে ধাবত অথবা ভগবত শব্দের মতো। ভগবত শব্দের রূপটা কি দেখে নিন। ভগবান, ভগবন্ত, ভগবন্তঃ। হ্যাঁ, তাহলে এরকমভাবে রূপটা হবে। আর এটা শত্রী প্রত্যয়টা বলেছিলাম যে সাধারণত কর্তৃবাচ্যে প্রয়োগ হয়, আর তবত প্রত্যয়টাও কর্তৃবাচ্যে প্রয়োগ হয় সাধারণত। তো এটা আমাদের কর্তৃবাচ্যে প্রয়োগ হবে আগের মতো। কর্তা এবার আর তৃতীয়া হবে না, কর্তা প্রথমাই থাকবে। কর্ম প্রথমা হয়ে যাবে না, কর্ম দ্বিতীয়াই থাকবে। শুধু ক্রিয়াটা হচ্ছে আমাদের শত্রী প্রত্যয়ান্ত হবে। আর এই ক্ষেত্রে আমাদের যেই প্রত্যয়ান্ত শব্দটা বা ক্রিয়াটা, এটা হচ্ছে আমাদের কর্তাকে ফলো করবে, যেহেতু এটা কর্তৃবাচ্য। এটা বলবেন চিত্তরঞ্জন বাবু, বলুন। কোনটায় যে মানে 11 নম্বর ঘর। আরেকবার একটু বলেন। আচ্ছা দেখুন, এটা কিন্তু কর্তৃবাচ্য হবে, ঠিক আছে? কর্তরি লেখা আছে। আমরা একটু আগে জেনেছিও যে শত্রী প্রত্যয় সাধারণত কর্তৃবাচ্যেই ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে আমাদের আগের মতো কর্তায় প্রথমা। কর্তা কি ছিল? রাম। তো কর্তায় রাম হয়, রামু রামা হয়, এরকম হবে। আর যেই কর্মটা আছে সেটাই আমাদের দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ হবে। কর্ম কি এখানে? মন্ত্র, ঠিক আছে? মন্ত্রতে দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ হবে। আর শত্রী প্রত্যয়ান্ত শব্দটা এটা ধাবত শব্দের মতো রূপ হবে, বা ভগবত শব্দের মতো। ভগবান, ভগবন্ত, ভগবন্তঃ, এরকম রূপ হবে। আচ্ছা দিদি, হ্যাঁ বলো। এখানে কি অসাধু ব্যবহার করতে পারবো? অসাধু ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অধাতু এখানে ব্যবহার করাটাই উচিত, মানে তোমার প্র্যাকটিসের জন্য। এরপর চাইলে যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে তখন চাইলে তুমি উজ্জ রাখতে পারো। তাহলে আমি প্রথম বাক্যটা বলছি, চিত্তরঞ্জন বাবু। হ্যাঁ, অরিজিৎ তুমি কিছু বলছিলে? না না। আচ্ছা বলছি, আপনি শুনুন। কি হচ্ছে? রামঃ ভগবতের মতো, যেহেতু রামহ হয়েছে, তো প্রথমে এক বচন হবে ভগবান। ভগবানের মতো লিখত শব্দটা লিখন হয়ে যাবে। রামঃ লিখন अस्ति মন্ত্রম, রামঃ লিখন अस्ति মন্ত্রৌ, রামঃ লিখন अस्ति মন্ত্রান, এরকম হবে। বুঝতে পেরেছেন? এটা লিখন না লিখত? লিখন, লিখ ধাতু শত্রু প্রত্যয় যুক্ত হয়ে যাচ্ছে লিখত। এরপর ভগবত শব্দের মতো রূপ হবে। ভগবত শব্দের প্রথম এক বচনে ভগবন, তো লিখত শব্দে লিখন। দিদি হ্যাঁ দিদি, প্রথমে এক বচনতে ভগবান। আচ্ছা দুঃখিত, ভগবান, কিন্তু লিখত শব্দটা লিখন হবে, আকারটা আসবে না, ঠিক আছে? আচ্ছা, ভগবান কিন্তু ভগবান হবে এখানে।
সরি, লিখন হবে এখানে, দুঃখিত, বারবার ভগবান বলছে, লিখন হবে, আকারটা আসবে না। রামহ লিখন अस्ति, দ্বিবচনে কি হয়? ভগবন্তৌ, তাহলে লিখন্তৌ, বহুবচনে ভগবন্তঃ। তো লিখতের রূপটা কিরকম হবে? লিখন্তঃ। হ্যাঁ, লিখন্তঃ। চিত্তরঞ্জন বাবু বলুন। হ্যাঁ, রামः লিখন अस्ति মন্ত্রম। হুম রামः লিখন अस्ति মন্ত্র। রামः লিখন अस्ति মন্ত্রান। হুম রামৌ রামৌ লিখন্ত মন্ত্রম। হুম রামৌ লিখন্ত রামৌ লিখন্ত তহ। হুম এবার রাম লিখন্তঃ সন্তি মন্ত্রম। রামৌ লিখন্তঃ সন্তি মন্ত্রম। রাম লিখন্তঃ আচ্ছা, বহুবচনে বলছেন, রাম কেন বলছেন? রামাহ না? রামः। হুম চেষ্টা হয়েছে এখানে। হ্যাঁ, রামः লিখন্তঃ বহুবচনে মন্ত্রান। হুম একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে 11 নম্বর ঘর নিয়ে কারো প্রবলেম আছে? আচ্ছা, কারোর যদি অসুবিধা না থাকে আমাদের শেষ ঘর 12 নম্বর ঘরে যাই। 12 নম্বর ঘরটা কি? তবতু প্রত্যয়, এটা তো আপনারা সবাই পড়েছেন। তো এটাও হচ্ছে আমাদের বিশেষণ হয়ে যায় তবতু প্রত্যয় প্রয়োগের পর। তবতটা যুক্ত হয়, ধাতুর সাথে তবত যুক্ত হয়। লিখিতবৎ, দৃষ্টবৎ, নীতবৎ, এরকম। ঠিক আছে? তারপর এই আমাদের এটা কিন্তু কর্তৃবাচ্যে প্রয়োগ হয় তবত প্রত্যয়টা, তো তখন কর্তা অনুসারে হচ্ছে রূপটা হয়। তো আমরা এটার প্রয়োগটা দেখি। প্রয়োগটা বলুন কেউ একজন, বাকি আছেন কৃষ্ণদয়াল বাবু, আপনি বলুন। কৃষ্ণদয়াল বাবু আপনি বলুন লাস্ট ঘরটা। আচ্ছা, ওনার কি নেটওয়ার্ক সমস্যা নাকি? আচ্ছা, অন্য যে কেউ একজন বলুন লাস্ট 12 নম্বর। দিদি আমি বলবো, হ্যাঁ বলো। দিদি লিখিত পদটা কিসের মতো হবে? মানে ভগবত? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা কি ওটা এটা কিন্তু আকার থাকবে, এটা আকার থাকবে, ভগবানের মানে মতোই হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লিখিত বান, লিখিত বান তো হুম বলো। রামः লিখিতবান अस्ति মন্ত্রম। আচ্ছা, এখানে অজধাতুটা রামः লাগবে না, এটা তো কর্তৃবাচ্যের বাক্য, এখানে অজধাতুর প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা। হুম রামः লিখিতবান মন্ত্রম। রামः লিখিতবান মন্ত্র। রামः লিখিতবান মন্ত্রান। রাম রামো লিখিতবন্তৌ মন্ত্রম। রামো লিখিতবন্তৌ মন্ত্রান। না না, মন্ত্র। রামো লিখিতবন্তৌ মন্ত্রান। রামः লিখিতবন্তः মন্ত্রম। রামः লিখিতবন্তः মন্ত্রৌ। রামः লিখিতবন্তः মন্ত্রান। একদম ঠিক। তাহলে আমাদের কিন্তু 12টা ঘর শেষ হয়ে গেল। তো কারোর কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা দিদি, এগুলো বলার সময় কিভাবে বলবো? মানে আমি তো মুখে যখন পাঠিয়েছিলাম তখন তো আমি কারকগুলো
উল্লেখ করে দিয়েছিলাম, তাহলে এগুলো না। পড়াশোনায় কিভাবে বলবো? ওগুলো তুমি কারকগুলো উল্লেখ করবে না, কিছুই উল্লেখ করবে না, জাস্ট বলে যাবে মন্ত্র লিখ্যমান অস্তি রামেণ, মন্ত্র লিখ্যমান অস্তি রামः, মন্ত্র লিখ্যমান অস্তি, সরি রামः নয়, রামাভ্যাম, মানে এভাবে বলে যাবে, কোনো থামবে না, কোনটা কোন কারক, কোনটা কোন বিভক্তি, কিচ্ছু বলবে না, জাস্ট বলে যাবে। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কারোর আর কোনো প্রশ্ন আছে? 12টা ঘরের পুরোটা নিয়েই কারোর কোনো যদি প্রশ্ন থাকে বলুন। আচ্ছা, এখন আপনাদের যেটা করতে হবে, এখানে দেখুন 17টা ঘর আছে, 17টা ঘরে 17 রকম রূপ আছে। 17 রকম রূপগুলোকে আপনাকে বের করে নিতে হবে, বের করে মানে অকারান্ত পুংলিঙ্গ, অকারান্ত নপুংসকলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, ইকারান্ত পুংলিঙ্গ, এগুলো বের করে একটা জায়গায় একত্রিত করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। লিখে হোক বা প্রিন্ট আউট করে হোক, একত্রিত করে তারপর বলাটা বারবার করে প্র্যাকটিস করতে হবে। আপনি একটা ঘর পারা মানেই কিন্তু সবগুলো ঘর আপনার পারা মানে শেখা হয়ে গেল। জাস্ট আপনাকে যেটা করতে হবে, রূপগুলো বের করে নিতে হবে। ঠিক আছে? এখানে অনেকগুলো রূপ কিন্তু আছে, ব্রহ্মণ, আত্মন, গুণিন, এগুলো পড়েছেন আপনারা? বেধাস, সকারান্ত, নকারান্ত, এগুলো পড়েছেন? প্রিয়ন্ত স্যার পড়াইছেন। আচ্ছা, তাহলে তো আপনাদের পড়াই আছে, আপনারা জাস্ট হচ্ছে এগুলো আরেকবার রিভিশন দিয়ে নেবেন আর সামনে রেখে বলাটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? না, কিন্তু গুণিন পড়েছি, কিন্তু আমরা কি বেধস পড়েছি, রক্ষা, সেগুলো তো আমরা পড়েছি বলে মনে হয় না। না। আচ্ছা, আমি একটা কাজ করব, এগুলো এই সবগুলো শব্দরূপ একটা পিডিএফ করে আপনাদের গ্রুপে দিয়ে দিই তাহলে। তাহলে কি উপকার হবে? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে ওগুলো পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আর আচ্ছা দিদি, বলো। দিদি ওই আগে তো বলছিল যে একটা ঘর 4 মিনিট, একটা 6, এখন একটা 12টা কি 4 মিনিটের মধ্যে? ও বাবা, না না, 12টা তুমি চাইলেও 4 মিনিটে পারবে না, প্রত্যেকটা চেষ্টা করবে 4 মিনিটে শেষ করতে। মানে শুরুতেই তুমি হবে না, তুমি একদম শুদ্ধভাবে বলে, শুদ্ধ উচ্চারণে, তারপর প্রত্যেকটা ঘর শুদ্ধভাবে বলে, নিয়মগুলো শুদ্ধভাবে প্রয়োগ করে শুরুতে তোমার 5-6 মিনিট 10 মিনিটও লাগতে পারে এক একটা ঘর, অসুবিধা নেই। প্র্যাকটিস করতে করতে তোমার এক সময় 4 মিনিটে আসবে। তো যখন 4 মিনিটে আসবে তখন তুমি বুঝবে তুমি শিখতে পেরেছো ঠিকঠাকভাবে। না, আমার কালকে বস করেছেন যে ওখানে 3 মিনিট লাগছিল। ও বাবা, তাহলে তো তুমি মানে মানে যেটা স্ট্যান্ডার্ড তার থেকেও ভালো শিখে গেছো, খুব ভালো। আর প্রত্যেকটা 4 মিনিট করে, সবগুলো একসাথে তুমি চাইলেও 4 মিনিটে পারবে না। মানে 12টা কি একসাথে বলা যাবে না? তুমি যদি পারো অবশ্যই পারবে, তবে ওটা তুমি 4 মিনিটে শেষ করতে পারবে না কি? হ্যাঁ, পারবো না, 4 মিনিটে পারবো না। 4 মিনিটে তো পারবেই না, তবে তুমি যদি চাও একটা রেকর্ডেই তুমি বলবে, তুমি অনুশীলন করতে পারো, অসুবিধা নেই। এই ঠিক মানে আছে, 6টা ভাগ করে বলা যেতে পারে। তুমি 6টা ভাগ করে বলতে পারো, একটাই বলতে পারো, সবগুলোও বলতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে তোমার সুবিধা হয়। আচ্ছা আচ্ছা দিদি, আরেকটা কোশ্চেন ছিল, এখানে কয়েকটা বক্সে খালি জায়গা ছিল যে, মানে করণ কারকে। আচ্ছা, ওটার ক্ষেত্রে হচ্ছে তোমার ওই ঘরটা বাদ চলে যাবে, ওই ঘরটা তুমি প্রয়োগ করবে না, ওরা প্রয়োগ ওটা করতে দেয় না। আচ্ছা ওই সবগুলোর ক্ষেত্রে তো 12টা ঘর না, এটার ক্ষেত্রে তোমার ধরো 11টা হবে বা 10টা হবে, এরকম। এই, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা দিদি, এটা পরীক্ষায় কিভাবে আসবে? কোনটা বুঝতে পারিনি। মানে এই যন্ত্রের অভ্যাসটা। হ্যাঁ, যন্ত্রের অভ্যাসটা
পরীক্ষায় কিভাবে আসতে পারে? আচ্ছা, পরীক্ষায় তোমার যেদিন ভাইবা হবে সেদিন তোমাকে বলতে পারে। আবার স্যার যদি চান তাহলে লিখতেও দিতে পারে, মানে তোমরা সবগুলো প্রয়োগ শিখেছো কিনা সেটা দেখার জন্য। তবে এটা মৌখিক বিষয়, স্যার চাইলে লিখতেও দিতে পারে। প্রশ্নটা তো প্রশান্ত স্যার করবেন, তো তিনিই বলতে পারবেন উনি কিভাবে দেবেন, আমি ঠিক জানি না। লেখার সময় কি 9টা বাক্যই লিখতে হবে? হ্যাঁ, লেখার সময় তোমাকে এক একটা ঘরে 9টা করে, মানে 12টা ঘরে 9 12 কত, 108টা 108টা বাক্য হচ্ছে 108 লিখতে হবে। আর তোমাকে হয়তো সবগুলো লিখতে বলবে না, যে কোনো একটা লিখতে বলবে। হ্যাঁ, এই এইটা দিদি প্রশান্ত স্যার বলছিল যে 8 নম্বর কোশ্চেন এইটা হ্যাঁ, 8 এরকম বলছিল। নম্বর কোশ্চেন। ও, তাহলে হয়তো স্যার মানে লিখতেই দিবেন। তো তবে হ্যাঁ, আপনার লিখিত পরীক্ষার যেটা স্যাম্পল কোশ্চেন স্যার আমাদের দিয়েছিল ওখানে আছে এটা। হুম। আর এমনিতে মৌখিকেও জিজ্ঞেস করতে পারে, যেহেতু এটা মৌখিক বিষয়। তো হ্যাঁ, বুঝতে পেরেছি। মৌখিকটাও প্র্যাকটিস করবেন, সাথে লেখাটাও প্র্যাকটিস করতে পারেন, যেহেতু আপনাদের বলে দেওয়া হয়েছে এটা আসবে। তো ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে? না, না, প্রশ্ন নেই। শুধু আমার তো বোধহয় আমি টাইমটা একটু গন্ডগোল করেছিলাম। আমি ভেবেছিলাম বোধহয় আমাদের সময় 10টা, পরে তো দেখলাম ওটা অ্যাকচুয়ালি আমাদের 9:30। যার জন্য আমার ঢুকতে একটু দেরি হয়েছে। যে ভিডিওটা পেলে আমি প্রথমটুকু দেখে নিতে পারবো। হ্যাঁ, ভিডিও আছে, আমি দিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি ক্লাস শেষ করব? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমি শান্তি দেওয়ার মাধ্যমে ক্লাস শেষ করছি। আপনারা অনুশীলন করবেন, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই নক করবেন, গ্রুপে বলবেন, অথবা আমাকেও পার্সোনালি নক করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা শান্তি দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।